আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখন সময় সকাল 10টা বাজে। রোজার দিনে তো আর সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না। তার উপরে আমি আবার সারা রাত ঘুমাই না। সারা রাত জেগে থাকি, সাহরি খেয়ে ফজরের নামাজ পড়ে তারপর অল্প একটু সময় ঘুমাতে পারি। খুব বেশি একটা সময় পাওয়া যায় না ঘুমানোর জন্য। অল্প স্বল্প যতটুকুই সময় পাই একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করি। যদি একেবারেই না ঘুমাই তাহলে দেখা গিয়েছে দিন শেষে অসুস্থ হয়ে পড়ব। তখন আমাকে দেখবে কে বা আমার সংসারটাকেই বা দেখবে কে? তার থেকে ভালো আমি নিজেই নিজের একটু যত্ন করি, সুস্থ থাকি এবং আমার সংসারটাকেও সুন্দর সাজানো গোছানো এবং পরিপাটি রাখি। আমার দিনকাল এখন বেশ আরামায়েশেই কাটছে বলা যেতে পারে। শিফার স্কুল সম্পূর্ণ 1 মাসের ছুটি দিয়েছে। যদিও লং টাইম স্কুল ছুটি দেওয়াটা আমার খুব একটা ভালো লাগে না। লম্বা ছুটি পেলে বাচ্চারা দেখা গিয়েছে বাসায় তেমন একটা পড়াশোনা করতে চায় না, ফোন নিয়ে ব্যস্ত থাকে, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। তাই আমার কাছে মনে হয় স্কুল খোলা থাকলেই ঠিক আছে। কিছুক্ষণ আগে তো বলেছি বেশ আরামায়েশে দিন কাটছে, ব্যাপারটা কিন্তু আসলে মোটেও এমন না। প্রবাসীর বউদের কপালে আবার আরামায়েশ। বাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ছাড়াও যে আরও কত দায়িত্ব পালন করতে হয়। অনেকেই এই কথাটা বলে থাকেন প্রবাসীর বউরা নাকি অনেক বেশি সুখী। আসলে প্রবাসীর বউরা কতটা সুখী এটা একমাত্র প্রবাসীর বউ ছাড়া আর কেউ বলতে পারবে না। থাক বাবা, আজকে আর আমি এই বিষয়ে কথা না বলি, কারণ এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। আচ্ছা, শিফার স্কুল ছুটি হয়েছে শুনে আমার আম্মা তো একদম অস্থির হয়ে গিয়েছে। আমি কেন বাড়ি যাচ্ছি না। আম্মা, আব্বা, ভাই সবাই ফোন দিচ্ছে আমি যেন তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। তবে আমি না এই মুহূর্তে বাড়িতে যেতে পারবো না। তার কারণ হচ্ছে শিফার কোরআন শরীফ খতম দেওয়া হবে না যদি আমি এখন চলে যাই। আমি চাচ্ছি শিফার কোরআন শরীফটা খতম দেওয়া হয়ে যাক, তারপর ইনশাআল্লাহ বাড়িতে যাব। শিফা এখন কোরআনের 29 পাড়ায় আছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই খতম দিয়ে ফেলবে। আপনারা সবাই আমার ছোট্ট শিফার জন্য দোয়া করবেন। আমি জানি শিফার মিষ্টি খালামণিরা শিফাকে অনেক বেশি ভালোবাসে এবং সবসময় অনেক বেশি দোয়া আদর ভালোবাসা দিয়ে থাকেন। তারপরও আমি নিজে থেকে একবার দোয়া চেয়ে নিলাম। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমি বেডরুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। ইদানিং যে পরিমাণ গরম পড়েছে বাপরে বাপ। নারীদের অনেক শখের মধ্যে নিজের পছন্দ মতো সংসার সাজানো হলো সবচেয়ে বড় স্বপ্ন। এটা আমি আমার দিক থেকে খুব ভালোভাবেই বুঝতে পারি। সংসার সাজানোর ভূত মাথায় এমনভাবে চেপেছে, আপনাদের ভাইয়া আমাকে যখনই শপিং করার জন্য টাকা দেয় আমি শপিং না করে সংসারের জিনিসপত্র কিনে বসে থাকি। বোঝেন অবস্থা। এটা না অন্যরকম একটা ভালো লাগা, এটা বলে বোঝানোর মতো না। অবশ্য আমরা প্রতিটা মেয়েই জানি এই অনুভূতিটা। সংসারের কোনো জিনিস নষ্ট হয়ে গেলেও না ফেলতে ইচ্ছে করে না, কত মায়া কাজ করে যে না থাক এটা রেখে দেই। জানি কিন্তু যে এটা আসলে নষ্ট হয়ে গিয়েছে, কোনো কাজে আসবে না, তারপরও ফেলে দিতে গেলে খুব মায়া হয়। আমরা মেয়েরা ঘরের সৌন্দর্য বাড়াতে গিয়ে নিজের সৌন্দর্য নষ্ট করি। একটা সাজানো গোছানো সংসার প্রতিটা মেয়ের স্বপ্ন। আমার অনেক আপুরাই আমাকে কমেন্ট করে থাকেন, আপু আমার না খুব শখ যে তোমার মতো একটা সুন্দর সাজানো গোছানো সংসার হবে, কবে যে নিজের সংসারটা নিজের হাতে সাজাবো। আমি না বুঝতে পারি আপনাদের কমেন্টগুলো, আমি ফিল করতে পারি। একটা সিক্রেট বলি, আপনারা যখন কমেন্টের মাধ্যমে আপনাদের সুখের কথা বলেন বা আপনারা যখন খুশি থাকেন ওই কমেন্টগুলো যখন করেন, আমি না কমেন্ট পড়ি আর নিজে থেকেই হাসি। আবার আপনারা যখন আপনাদের কষ্টের কথাগুলো বলেন আমি নিজে থেকেই কান্না করে ফেলি। আপনাদের সুখের কথা শুনলে আমি যেমন খুশি হই, আপনাদের দুঃখের কথা শুনলে আমি ঠিক এতটাই কষ্ট পাই। মন থেকে দোয়া করি মহান আল্লাহ যেন আপনাদেরকে পৃথিবীর সমস্ত সুখ দান করেন, ছোট বড় মনের সকল ইচ্ছে পূরণ করেন, আমিন। আরও একটা কথা, অনলাইন প্ল্যাটফর্মে কাউকে দেখে কখনোই দুঃখ পাবেন না যে আহারে তার জীবনে কত সুখ, আমার জীবনে কেন এত দুঃখ। সত্যি বলতে অনলাইন প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি আমরা কিন্তু ভালোটাই দেখাই, সুন্দরটাই দেখাই, সুখটাই দেখাই, দুঃখটা কিন্তু কেউ দেখায় না। আমাদের জীবনেও কিন্তু দুঃখ কষ্ট সব কিছুই আছে, তবে আমরা এটা হাইড করি। অনলাইন প্ল্যাটফর্মে কিছু মানুষ আছেন যারা হয়তো সব কিছুই শেয়ার করেন, সব কিছুই দেখান। আবার আমরা কিছু মানুষ আছি পার্সোনাল লাইফটাকে একদমই আলাদা রাখি আর কাজের জায়গাটাকে একদমই আলাদা রাখি।
বিশেষ করে আমি তো সবসময় এই দিক থেকে অনেক বেশি সতর্ক থাকি যে আমার মুখ থেকে যেন এই পাবলিক প্ল্যাটফর্মে এসে কখনোই কাউকে নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য না হয়। কারোর প্রশংসা না করতে পারলেও দুর্নাম যেন না করি, এই দোয়াটাই মহান আল্লাহর কাছে সবসময় করি। আমি কখনোই চাই না যে পাবলিক প্ল্যাটফর্মে এসে আমি কাউকে নিয়ে নেগেটিভ মন্তব্য করি। তবে আমি মন থেকে এটা চাইবো যদি কখনো এরকম পরিস্থিতি চলে আসে, সেই দিন যেন আমি এই জায়গাটাতেই না থাকি। ইচ্ছে ছিল রোজার আগে ডাইনিং টেবিলের একটা নতুন লুক দিব, তার হলো কই। 20 দিন আগে প্লেসম্যাট, রানার এগুলি অর্ডার করেছিলাম, বলা হয়েছিল 5 দিনের মধ্যে দিয়ে দিবে। 5 দিনের মধ্যে তো দেয়নি, দিয়েছে 20 দিন পর। বোঝেন অবস্থা। আসলে অর্ডার করার পর ওনারা এগুলি তৈরি করে দিয়েছেন, তাই এতটা সময় লেগেছে। আজকে আমি আপনাদের সাথে মিষ্টি দই এবং টক দইয়ের রেসিপি শেয়ার করব। এটার জন্য অনেক বেশি রিকোয়েস্ট ছিল। একজন আপু তো কয়েক মাস যাবত আমাকে কমেন্ট করছে, আপু প্লিজ তুমি তোমার মিষ্টি দইয়ের রেসিপি দাও। আপু যে আমার উপর রেগে যায়নি এটাই অনেক বেশি। তো স্পেশালি আমি আপুর জন্য মিষ্টি দইয়ের রেসিপিটা শেয়ার করছি। আরও কয়েকজন আপু কমেন্ট করেছিল টক দইয়ের রেসিপি দেওয়ার জন্য, তো এক ভিডিওতেই 2টা রেসিপি পেয়ে যাবেন। আজকে দই জমানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর 1 লিটার দুধের জন্য এখানে হচ্ছে আমি 1/3 কাপ পাউডার মিল্ক দিব। এর থেকে বেশি দিব না, তাহলে আবার দেখা গিয়েছে কি আঠালো হয়ে যাবে। এখন আমি লিকুইড দুধের সাথে পাউডার মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন একদমই দলা পাকিয়ে না থাকে। তারপর এটাকে আমি আস্তে আস্তে জাল করে নিব। অল্প আছে জাল করতে করতে প্রায় 200 গ্রামের মতো কমিয়ে নিব, এর থেকে আর বেশি কমানোর কোনো প্রয়োজন নেই। এখানে আমি একটা কথা বলে রাখি, আপনার দুধ যত ভালো হবে দইয়ের টেস্ট তত ভালো আসবে। আপনার যদি অরিজিনাল গাভীর দুধ দিয়ে করেন তাহলে তো এটার স্বাদের সাথে কোনো তুলনাই হবে না। শহরে তো আর অরিজিনাল গাভীর দুধ খুব একটা পাওয়া যায় না, তাই হচ্ছে আমি আড়ংয়ের যে লিকুইড দুধের প্যাকেট আছে সেটা দিয়েই বানাচ্ছি। আবার দেখা গিয়েছে প্রাণের যে লিকুইড দুধের প্যাকেট পাওয়া যায় না, সেটা দিয়েও খুব একটা ভালো হয় না। আমি অনেক বেশি দই বানাই, তো দই আমার খুব পছন্দ। সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বলছি, চেষ্টা করবেন অরিজিনাল গাভীর দুধ দিয়ে বানানোর, এতে করে অনেক বেশি মজা হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আড়ংয়ের যে লিকুইড দুধ পাওয়া যায় সেটা দিয়ে বানাতে পারেন। এটা দিয়েও টেস্ট ভালো আসে, খারাপ আসে না, অনেক ভালো আসে। আড়ংয়ের লিকুইড দুধ অনেকটাই ঘন আর ক্রিমি টাইপের হয়ে থাকে, তাই এই দুধে খুব বেশি পাউডার মিল্ক দিতে হয় না। সেই ক্ষেত্রে আপনার দেখা গিয়েছে যদি গাভীর দুধ দিয়ে বানান, গাভীর দুধ তো এত ঘন হয় না, পাতলা হয়, তখন আপনাদেরকে পাউডার মিল্কটা একটু বাড়িয়ে দিতে হবে, যেমন ধরেন 1/2 কাপ, তাহলেই হয়ে যাবে। আমি দুধ জাল করে প্রায় 200 গ্রামের মতো কমিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এই তো চিনির পরিমাণটা 4 টেবিল চামচের মতো হবে। আমি আসলে এভাবে মেপে ঝুপে রান্না করি না, তো তারপরও আনুমানিক আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন, আর যদি মিষ্টি খেতে বেশি পছন্দ না করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। এখন তো রোজা, আমি বলবো যে রাতের দিকে দই জমাবেন, এতে করে আপনি মিষ্টিটা চেক করতে পারবেন। চিনি দেওয়ার পর আমি খুব বেশিক্ষণ চুলায় রাখিনি, নেড়েচেড়ে চিনিটা গলে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা বলতে এখনও কুসুম গরম আছে, একদম ঠান্ডা করা যাবে না। এই যে দেখেন আমার ঘরে জমানো টক দই, কত সুন্দরভাবে দইটা জমেছে। আপনারা যারা টক দই রেসিপি চেয়েছেন সেম রেসিপি ফলো করবেন, শুধুমাত্র চিনিটা স্কিপ করে যাবেন, তাহলেই সুন্দর টক দই হয়ে যাবে। দেখেন টক দইটা কি পরিমাণ সুন্দর হয়েছে। 1 লিটার দুধের জন্য এখানে আমি 1.5 চা চামচ টক দই দিয়ে দিব। এর থেকে বেশি দিতে হবে না, এতেই খুব সুন্দরভাবে দই জমবে। এখন আমি টক দইটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব। চামচ দিয়ে তো খুব ভালোভাবে মেশানো যাবে না, তাই আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে লিকুইড দুধের সাথে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনি চাইলে আলাদা একটা বাটিতে দইটা ফেটিয়ে তারপরে দুধের সাথে মিশিয়ে নিতে পারেন। দই জমানোর জন্য কিন্তু দই দিতে হয়, এটা হতে পারে মিষ্টি দই অথবা টক দই। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি দইটা জমানোর জন্য একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। দই জমানোর জন্য নির্দিষ্ট কোনো পাত্রের প্রয়োজন হয় না, হতে পারে মাটির পাত্র, প্লাস্টিকের, কাচের অথবা সিলভারের হাঁড়ি পাতিল, যে কোনো কিছুতেই আপনি দই জমাতে পারেন। আচ্ছা, আমি এই বাটিটাতে 1 বাটি দুধ নিয়ে নেওয়ার পর আমার আরও অনেকটাই দুধ রয়ে গিয়েছে, বাকিটা হচ্ছে আমি এই ছোট্ট বাটিটাতে নিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 2টা বাটি গরম স্থানে রেখে দিব। আমি কিচেনে একটা কর্নারে রাখছি, আর উপরে হচ্ছে আমি একটা টাওয়েল দিয়ে দিচ্ছি। দই যত বেশি গরম স্থানে রাখা হবে তত ভালোভাবে জমবে এবং তাড়াতাড়ি জমবে। আমার এই দইটা জমতে এই তো 6 থেকে 7 ঘন্টার মতো লাগবে। তারপর হচ্ছে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য, যেন দইটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 6 থেকে 7 ঘন্টা পর চেক করে দেখবেন যে দইটা ভালোভাবে জমেছে কিনা। যখন দেখবেন জমে গিয়েছে তখন নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যখন বরফ ঠান্ডা হয়ে যাবে
তখন কেটে কেটে খাবেন, কী যে মজা লাগে মানে এই গরমের মধ্যে। আমি আজকে আর আপনাদেরকে দই কেটে দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে আমার ভিডিওতে আপনারা অনেক দেখেছেন, তাই আজকে দেখানোটা খুব প্রয়োজন মনে করিনি। বুঝতেই পারছেন লং টাইম এটার জন্য অপেক্ষা করতে হবে, তো সেটা আর আমি করিনি আর কি। এই তো, আর কি বলবো, আমার যেহেতু কুকিং চ্যানেল না, তাই আমি হয়তো সব কিছু খুব ভালোভাবে বুঝিয়ে বলতে পারিনি। আশা করছি আপনারা সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রোজা আসার পর থেকে আমার কাছে মনে হচ্ছে দিন অনেক বেশি ছোট হয়ে গিয়েছে। কখন যে দিন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে সেটাই বুঝতে পারছি না। আমার কাছে এটার মূল কারণ মনে হচ্ছে সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। আর রোজার মধ্যে হয়তো আমরা কম বেশি সবাই সকালে দেরি করে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর দেখা গিয়েছে হাতে খুব একটা সময় থাকে না, তার মধ্যে সংসারের কাজকর্ম, সময় মতো নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা। তারপর তো আবার দেখা গিয়েছে বিকালে ইফতারি বানানোর সময় হয়ে যায়। ইফতারিতে আমরা যে আইটেমগুলো বানাই সেগুলো দেখা গিয়েছে বেশিক্ষণ আগে বানিয়ে রাখলে তখন আর খাওয়া যায় না, সব কিছু একদম ঠান্ডা হয়ে যায়, খেতে মজা লাগে না। তাই আমি চেষ্টা করি হাতে খুব অল্প সময় রেখে এই ভাজা পোড়াগুলো করার জন্য, যেন কিছুটা হলেও গরম থাকে। আমি না আবার ঠান্ডা খাবার তেমন একটা খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। আমার বাসায় আজকে স্পেশাল ইফতারের আয়োজন চলছে। আমার একমাত্র রাজকন্যা আজকে রোজা রেখেছে। সে যা যা খেতে পছন্দ করে বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে প্রথমেই হচ্ছে আমি হালিম রান্না করব। হালিম শিফা অনেক বেশি পছন্দ করে, আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে। আমার একজন মিষ্টি আপু খুব করে চেয়েছেন আমি যেন ভিডিওতে আপুর কমেন্টটা পড়ি। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি তোমার পরিবারের নতুন সদস্য। তোমার অনেকগুলো ভিডিও দেখেছি, রীতিমতো পাগল হয়ে গেছি, তাই আজকে কমেন্ট না করে থাকতে পারলাম না। তোমার সাইলেন্ট ভিউয়ার ঋতুবন্যা আক্তার মিষ্টি। আমার ছেলে রিয়াম ও মেয়ে মারিয়াম। আমার কমেন্টটা একটু পড়ো প্লিজ। এই তো আমার মিষ্টি আপু, আমি তোমার কমেন্ট পড়েছি এবং আমি তোমার কমেন্ট পড়ে অনেক বেশি খুশি হয়েছি। আমার ভিউয়ার্সরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখে, আমি তো কমেন্ট পড়ে মুগ্ধ হয়ে যাই। মাঝে মাঝে একদম ভাষা হারিয়ে ফেলি যে আসলে আমি রিপ্লাইটা কী দিব, এত সুন্দর সুন্দর কমেন্ট। এখন তো রোজা, অনেক বেশি ব্যস্ততায় আসলে দিন কাটছে, তাই ঠিকভাবে আপনাদের কমেন্টের রিপ্লাই করতে পারছি না। আশা করছি আপনারা সবাই এই ব্যাপারটা একটু বুঝে নেবেন। আপনাদের সবার কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমি যদি কমেন্টের রিপ্লাই না করতে পারি আমার নিজের কাছেই খুব খারাপ লাগে। আমি প্রতিদিন ইফতারি বানানোর সময় আপনাদের ভাইয়ের সাথে কথা বলি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আপনাদের ভাইয়া কল দিয়েছিল, কথা বলতে বলতে আমি বেশ অনেকগুলো ইফতারি রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি একটা ফলের ডেজার্ট বানাবো, তার জন্য আমি এখানে ফলগুলো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর ডেজার্ট বানানোর জন্য বাকি যা কিছু প্রয়োজন আমি সব কিছু রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আর আমাকে তেমন কোনো ঝামেলা করতে হবে না, সব কিছু একসাথে মিক্স করে নিলে হয়ে যাবে মজাদার ফলের ডেজার্ট। এটা এত বেশি মজা। সাথে আমি কিছু স্ট্রবেরিও দিয়েছি যেন একটু টকটক মিষ্টি মিষ্টি লাগে, এতে করে খেতে বেশি মজা লাগে। আজকে আর আমি আলাদাভাবে ফল কেটে রাখবো না। এই ডেজার্টে যেহেতু আমি সব ধরনের ফল দিয়েছি, এখন যদি আমি আবারও আলাদাভাবে ফল কেটে নিই তাহলে দেখা গিয়েছে খাওয়া হবে না, সব নষ্ট করে ফেলতে হবে। ইফতারের সময় প্রায় হয়ে আসছে, আর খুব বেশি একটা সময় নেই এই মুহূর্তে। সবাই মিলে কাজ করছি, ক্যামেরাতে তো শুধু আমাকে দেখতে পাচ্ছেন, তবে ক্যামেরার বাহিরে শিফা এবং শিফার ছোট মামাও কাজ করছে। শিফা এসে আমাকে বলছে যে মা, তুমি আজকে আমার সব পছন্দের খাবার রান্না করেছো। আমি বললাম তুমি আজকে রোজা রেখেছো, তাই মা খুব খুশি, তাই তোমার জন্য স্পেশাল আয়োজন করেছি। সে অনেক বেশি খুশি হয়েছে। লাস্ট ইয়ারে শিফা বেশ কয়েকটা রোজাই রাখতে পেরেছে, তবে এইবার আমি দিচ্ছি না, তার কারণ হচ্ছে শিফা একটু অসুস্থ। ও খালি পেটে থাকলে ওর পেট ব্যথা হয়, তার জন্য আমি অনেক ডক্টর দেখিয়েছি, তো সব ডক্টরই বলে যে গ্যাস্ট্রিকের সমস্যা ঠিক হয়ে যাবে। এখন তো মেডিসিন দিচ্ছি, দেখি ঠিক হয় কি না। আজকের ইফতারিতে স্পেশাল লেবুর শরবত বানিয়েছি একদম মজা করে। এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন। আলহামদুলিল্লাহ, ইফতারির সময় হয়ে গিয়েছে, এখন আমরা ইফতারি করে নিব। আর আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।